তাহলে আমরা এবার ফিরে এলাম বিরতির পর। এবার আমরা স্ক্যাটারিং নিয়ে আমাদের আলোচনা শুরু করব, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি, স্ক্যাটারিংকে বাংলায় বলে বিচ্ছুরণ। স্ক্যাটারিং জিনিসটা কি এবার আমরা একটু জানব। যখন লাইট অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে প্রপাগেট করে, অ্যাট দ্যাট টাইম অ্যাটমসফিয়ারিক পার্টিকেলের সাথে লাইটের একটা ইন্টারাকশন হয় এবং সেই ইন্টারাকশনের জন্য লাইট পার্টিকলস বা লাইট গেট ডিফ্লেক্টেড ইন মেনি ডিরেকশন। এই ফেনোমেনাটাকেই আমরা বলবো স্ক্যাটারিং। তাহলে দেখো, এখানে আমি দেখাচ্ছি লাইট রে এই ডিরেকশন থেকে আসছে। লাইটকে সবসময় আমরা ড্র করি একটা স্ট্রেট লাইন উইথ আ অ্যারো দিয়ে, এটা একটা লাইটের রে কে ডিনোট করে। এবার ধরো রাস্তায় পড়ে গেছে আস্তে আস্তে একটা পার্টিকেল, এটা হচ্ছে একটা অ্যাটমসফিয়ারিক পার্টিকেল। তাহলে লাইট যখন এই পার্টিকেলের সাথে ইন্টারাকশন করবে, অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখতে পাবো? লাইট বিভিন্ন ডিরেকশনে স্ক্যাটার্ড হয়ে যেতে, ছড়িয়ে যেতে। এই ফেনোমেনাটাকেই বলা হয় স্ক্যাটারিং বা বিচ্ছুরণ। স্ক্যাটারিং এর সাথে একটা জিনিস খুব রিলেটেড, একটা হলো, এটা হলো অ্যাবজর্পশন এবং রি-রেডিয়েশন। লাইট হলো এক ধরনের ইএম রেডিয়েশন, এটা আমি আগেই বলেছি। এবার যখন লাইটের অ্যাটমসফিয়ারিক পার্টিকেলের সাথে ইন্টারাকশন হয়, তখন অ্যাটমসফিয়ারিক পার্টিকেল কি করে, কিছুটা পরিমাণ রে অফ লাইটকে অ্যাবজর্ব করে নেয় কিছু কিছু ক্ষেত্রে, এবং পরে সেটাকে বিভিন্ন ডিরেকশনে রি-রেডিয়েট করে দেয়। তাহলে স্ক্যাটারিং এর সাথে যে টার্মটা খুব রিলেটেড, সেটা হচ্ছে অ্যাবজর্পশন এবং রি-রেডিয়েশন। স্ক্যাটারিং বেসিক্যালি দু ধরনের, এবার আমরা সেটা দেখব। স্ক্যাটারিংকে আমরা দুভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে ইলাস্টিক স্ক্যাটারিং এবং দ্বিতীয়ত হলো ইনইলাস্টিক স্ক্যাটারিং। ইলাস্টিক কাকে বলি? নো এক্সচেঞ্জ অফ এনার্জি, এবং ইনইলাস্টিক হলো এক্সচেঞ্জ অফ এনার্জি। এবার আমরা এই দুটো একটু বুঝে নেব। তাহলে স্ক্যাটারিং দু ধরনের, ইলাস্টিক এবং ইনইলাস্টিক। ইলাস্টিক কথার মানে হচ্ছে যখন কোনো এনার্জির এক্সচেঞ্জ হবে না। অ্যাকচুয়ালি স্ক্যাটারিং এর ক্ষেত্রে যে পার্টিকেলের সাথে লাইটের ইন্টারাকশন হচ্ছে, সেটা তার সাইজটা খুব গুরুত্বপূর্ণ। যদি পার্টিকেলের সাইজ লাইটের ওয়েভলেন্থের থেকে ছোট হয়, একটা ভিজিবল লাইটের ওয়েভলেন্থ কত? এক ভিজিবল লাইটের ওয়েভলেন্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 400 to 700 ন্যানোমিটার। তো পার্টিকেল সাইজ যদি লাইটের ওয়েভলেন্থের থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা ইলাস্টিক স্ক্যাটারিং দেখতে পাই, এবং যদি পার্টিকেলের সাইজ লাইটের ওয়েভলেন্থের থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা ইনইলাস্টিক স্ক্যাটারিং দেখতে পাই।
ইলাস্টিক স্ক্যাটারিং এ পার্টিকেল কিছুটা ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে পার্টিকেল কোনো ইনসিডেন্ট লাইটের এনার্জি অ্যাবজর্ব করে না, এখানে কোনো এনার্জির এক্সচেঞ্জ হয় না। অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখতে পাবো, ইনসিডেন্ট লাইট এবং স্ক্যাটার্ড লাইটের দুজনেরই ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি একই থাকে, এখানে কোনো ফ্রিকোয়েন্সি কিংবা ওয়েভলেন্থে চেঞ্জ হবে না। কিন্তু ইন ইলাস্টিক স্ক্যাটারিং এ যেটা বললাম, এখানে পার্টিকেলের সাইজ লাইটের ওয়েভলেন্থের থেকে বড় হয়। অ্যাজ এ রেজাল্ট ইনসিডেন্ট লাইটের কিছুটা এনার্জি এক্সচেঞ্জ করে নেয় বা অ্যাবজর্ব করে নেয় পার্টিকেল, তাহলে এখানে একটা আমরা এনার্জির এক্সচেঞ্জ দেখতে পাবো। অ্যাজ এ রেজাল্ট কি হবে, ইনসিডেন্ট লাইট এবং স্ক্যাটার্ড লাইটের ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ হবে আলাদা আলাদা। তাহলে এখানে এক্ষেত্রে এখনো অবধি আমরা দুটো পার্থক্য পেলাম। এক নম্বর হলো ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে পার্টিকেলের সাইজ ওয়েভলেন্থের থেকে ছোট হবে এবং ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে পার্টিকেলের সাইজ ওয়েভলেন্থের থেকে বড় হবে। ইলাস্টিক স্ক্যাটারিং এ কোনো এনার্জির এক্সচেঞ্জ হবে না এবং ইনইলাস্টিক স্ক্যাটারিং এ এক্সচেঞ্জ হবে এনার্জির। যেহেতু এখানে কোনো এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ চেঞ্জ হবে না। এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ স্ক্যাটার্ড লাইটের এবং ইনসিডেন্ট লাইটের দুটো আলাদা আলাদা হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডিফারেন্স হলো ইলাস্টিক স্ক্যাটারিং হলো সিলেক্টিভ এবং ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা কোনো সিলেকশন দেখতে পাই না। এক্ষেত্রে সিলেকশনটা কি রিলেটেড, এখানে সিলেকশনটা হলো ওয়েভলেন্থ রিলেটেড। সায়েন্টিস্ট র্যালে ইলাস্টিক স্ক্যাটারিং রিলেটেড আমাদের ল দিয়েছিলেন, এবার সেটা আমরা দেখব। এই লটাকে বলা হয় র্যালেজ ল। যেটা বললাম ইলাস্টিক স্ক্যাটারিং এর সাথে তাহলে রিলেটেড হলো র্যালেজ ল এবং এটাকে র্যালেজ স্ক্যাটারিং কো বলা হয়। সায়েন্টিস্ট র্যালে ইলাস্টিক স্ক্যাটারিং রিলেটেড আমাদের যে লটা দিয়েছিলেন সেটা ছিল যে scattering intensity is inversely proportional to the fourth power of wavelength। তাহলে এখানে আইটা ডিনোট করছে ইন্টেন্সিটি, intensity of scattered light, আর এটা হলো ল্যামডা, এটা ওয়েভলেন্থের একটা সিম্বল, এটা হলো তাহলে লাইটের ওয়েভলেন্থ। তাহলে স্ক্যাটারিং এর ক্ষেত্রে ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে যেটা বললাম সিলেকশন, সেটা তাহলে ডিপেন্ড করছে ওয়েভলেন্থের উপর। যার ওয়েভলেন্থ যত বেশি তার স্ক্যাটারিং ইন্টেন্সিটি তত কম, বা যার ওয়েভলেন্থ যত কম তার স্ক্যাটারিং ইন্টেন্সিটি তত বেশি হবে। সূর্যের যে হোয়াইট লাইট তার সেটার মধ্যে 7টা ওয়েভলেন্থ একসাথে মিশে থাকে, এটা হলো একটা পলিক্রোম্যাটিক লাইট। পলি মানে হলো অনেক, তো যার মধ্যে অনেকগুলো ওয়েভলেন্থ একসাথে মিশে থাকে তাকে বলি আমরা পলিক্রোম্যাটিক লাইট। তাহলে হোয়াইট লাইটের মধ্যে 7টা কালার যে মিশে থাকে, এই 7টা কালারের প্রত্যেকের ওয়েভলেন্থ হয় ডিফারেন্ট। রেড কালার হ্যাজ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ এবং ব্লু রিজিয়নের যে কালারগুলো তাদের ওয়েভলেন্থ হয় সব থেকে কম। সেই কারণে অ্যাকর্ডিং টু র্যালে স্ক্যাটারিং বা র্যালেজ ল অফ স্ক্যাটারিং, রেডের ওয়েভলেন্থ বেশি হওয়ার জন্য এর স্ক্যাটারিং ইন্টেন্সিটি সব থেকে কম এবং ব্লু কালারের ওয়েভলেন্থ সব থেকে কম হওয়ার জন্য এর স্ক্যাটারিং ইন্টেন্সিটি সব থেকে বেশি। তাহলে সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, lambda of red is greater than lambda of blue. Therefore, scattering intensity of red is less than
স্ক্যাটারিং ইন্টেন্সিটি অফ ব্লু। এর সাথে রিলেট করে আমরা কতগুলো আমাদের ডেইলি লাইফের এক্সাম্পল কিংবা ফেনোমেনা আলোচনা করতে পারি। আমি একটার পর একটা লিখি। ফার্স্টে প্রথম হচ্ছে ব্লু কালার অফ স্কাই। সেকেন্ড হচ্ছে danger signals are red. Third, redishness at time of sunset and সানরাইজ। এবার আমরা একটার পর একটা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি ব্লু কালার অফ স্কাই। দেখবে এটা থেকে অনেক পরীক্ষার কোশ্চেন এসছে যে আমরা আকাশকে ব্লু কেন দেখি, এটা ফিজিক্সের কোন ফেনোমেনার জন্য হয়। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হবে স্ক্যাটারিং। এবার এটা কেন হয় সেটা থেকেও প্রশ্ন আসে। আমরা দেখলাম ব্লু কালারের স্ক্যাটারিং ইন্টেন্সিটি সব থেকে বেশি এবং রেডের কম। সেই কারণে সূর্যের থেকে যখন হোয়াইট লাইট অ্যাটমসফেরিক পার্টিকলস দ্বারা স্ক্যাটার্ড হয়, ব্লু রিজিয়নের কালার সব থেকে বেশি স্ক্যাটার হয় এবং আমরা যখন সেটাকে দেখি, স্ক্যাটার্ড লাইটটা আমাদের চোখে এসে যখন পড়ে, তখন স্ক্যাটার্ড লাইটের বেশিরভাগ অংশ জুড়ে থাকে ব্লু কালার। অ্যাজ এ রেজাল্ট আমরা আকাশকে নীল দেখতে পাই। সাপোজ যদি অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে কি হতো? যদি অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে অ্যাটমসফিয়ারে এই পার্টিকেলরাও থাকতো না এবং স্ক্যাটারিং হতো না। আর স্ক্যাটারিং যদি না হতো তাহলে সেক্ষেত্রে আমরা আকাশকে কালো দেখতাম। তাহলে অ্যাটমসফিয়ারে যদি অ্যাবসেন্ট থাকতো তাহলে আমরা আকাশকে কালো দেখতাম এবং ডিউরিং ডে টাইম আমরা তখন শুধু স্টার দেখতে পেতাম আকাশে। কিন্তু অ্যাটমসফিয়ার থাকার জন্য এবং ব্লু লাইটের স্ক্যাটারিং সব থেকে বেশি হওয়ার জন্য, কারণ এর ওয়েভলেন্থ সব থেকে কম, আমরা আকাশকে নীল দেখি। সেকেন্ড যেটা ডেঞ্জার সিগন্যালস আর রেড। আমরা রেড কালারকে ডেঞ্জার সিগন্যালে ইউজ করে থাকি। তার কারণ যেটা বললাম, রেডের দেখো স্ক্যাটারিং ইন্টেন্সিটি সব থেকে কম, যেহেতু রেডের ওয়েভলেন্থ সব থেকে বেশি, তার মানে রেড সব থেকে কম স্ক্যাটার হয়। এবার ধরো রেড কালারকে যদি আমরা অনেক দূরেও রাখি আমরা দেখতে পাই। যে কেন হয়? তার কারণ এর স্ক্যাটারিং সব থেকে কম হয়। ফগি ওয়েদার কন্ডিশনেও রেড কালারের কোনো লস হয় না এবং মানে ডিউ টু স্ক্যাটারিং এর ইন্টেন্সিটি কোনো লস হয় না এবং রেড কালার অনেক দূর অবধি ট্রাভেল করতে পারে। সেই কারণে রেড কালার অনেক দূর থেকে দেখতেও পাওয়া যায় এবং ফগি ওয়েদার কন্ডিশনেও আমরা রেডকে দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমরা ডেঞ্জার সিগন্যালে রেড ইউজ করে থাকি। তাহলে যদি প্রশ্ন আসে রেড কালার আমরা ইউজ করি কেন? বিকজ রেড হ্যাজ মিনিমাম স্ক্যাটারিং ইন্টেন্সিটি। এর স্ক্যাটারিং এর জন্য কোনো ইন্টেন্সিটি লস হয় না, অ্যাজ এ রেজাল্ট অনেক দূর থেকে রেডকে দেখতে পাওয়া যায়। থার্ড যেটা বললাম, রেডিশনেস অ্যাট দ্য টাইম অফ সানসেট অ্যান্ড সানরাইজ। এবার আমরা এটা আলোচনা করব। ধরো এটা হলো আমাদের আর্থের সারফেস। সানসেট এবং সানরাইজের সময় সূর্য থাকে ঠিক এইখানটাতে, মানে হরাইজনের কাছে, আর নর্মাল কন্ডিশনে সূর্য থাকে এখানে। তাহলে একটা জিনিস দেখে বুঝতেই পারছো, যখন সানসেট বা সানরাইজ হয়, যেহেতু হরাইজনের কাছে থাকে সান, সেই জন্য সানকে সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করে আমাদের কাছে আসতে হয়, মানে সান রেসকে অবভিয়াসলি, মানে অ্যাটমসফিয়ারে সব থেকে থিকেস্ট পার্ট সান রেস তখন ট্রাভেল করে। এবার এই সময় ব্যাপারটা কি হয়, যেহেতু ব্লু কালারে সব থেকে বেশি স্ক্যাটার্ড হয়, ব্লু কালার সব মানে কমপ্লিটলি স্ক্যাটার্ড অ্যাওয়ে হয়ে যায়, আমাদের চোখে এসে পৌঁছানোর আগে এটা মানে কমপ্লিটলি স্ক্যাটার্ড হয়ে চারিদিকে ছড়িয়ে যায়
এবং আমাদের চোখ অবধি এসে পৌঁছাতে পারে না। সেই কারণে হরাইজনের কাছে থাকলে সান রেড সবথেকে কম স্ক্যাটার হওয়ার জন্য রেড কালারটা অনেক দূর অবধি ট্রাভেল করে এবং আমাদের চোখে এসে পৌঁছায়। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাই সানসেট এবং সানরাইজের সময় সূর্যকে লাল। তাহলে এখান থেকেও অনেক সময় কোশ্চেন আসে যে রেডিশ কালার বা রেড কালার অ্যাট দ্য টাইম অফ সানসেট অ্যান্ড সানরাইজ এটা হয় কোন ফেনোমেনার জন্য? তাহলে এটাও হয় স্ক্যাটারিং এর জন্য, যেহেতু ব্লু কালার কমপ্লিটলি স্ক্যাটার অ্যাওয়ে হয়ে যায় এবং রেড কালার স্ক্যাটারিং কম হওয়ার জন্য অনেক দূর ট্রাভেল করতে পারে, আমরা রেডকে দেখতে পাই। তাহলে এখনো অবধি আমি যা যা বললাম সেটা হলো ইলাস্টিক স্ক্যাটারিং। এবার ইলাস্টিক স্ক্যাটারিং সম্পর্কে আমরা সামান্য কিছু দেখে নেব এবং একটা উদাহরণ দিয়ে এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। যেটা বললাম, ইনইলাস্টিক স্ক্যাটারিং কখন হয়? যখন পার্টিকেলের সাইজ লাইটের ওয়েভলেন্থের থেকে বড় হয়। অ্যাকচুয়ালি রামান স্ক্যাটারিং, যেটা 2020 এর কোশ্চেন এসেছিল, সেই রামান স্ক্যাটারিং রিলেটেড টু ইনইলাস্টিক স্ক্যাটারিং। যেটা বললাম এটার একটা ডিফারেন্স ইলাস্টিক স্ক্যাটারিং এর সাথে, সেটা হলো এটা সিলেক্টিভ নয়। মানে এই ক্ষেত্রে স্ক্যাটারিং ইন্টেন্সিটি ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে না। এখানে যে কোনো ওয়েভলেন্থের কালারই সমানভাবে স্ক্যাটার্ড হয়। অ্যাজ এ রেজাল্ট আমরা ক্লাউডকে সাদা দেখি। তাহলে ক্লাউডস আর হোয়াইট, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেঘকে সাদা দেখি, সেটা কেন হয়? ডিউ টু স্ক্যাটারিং হয়। এই সময় ইনইলাস্টিক স্ক্যাটারিং হয়। অ্যাকচুয়ালি ক্লাউডের মধ্যে কি থাকে? ক্লাউডের মধ্যে থাকে ওয়াটার পার্টিকলস, আইস পার্টিকলস এবং ডাস্ট পার্টিকলস। যেহেতু ওয়াটার পার্টিকলস বা আইস পার্টিকলস এর সাইজ বড় হয়, সেই কারণে এক্ষেত্রে ইনইলাস্টিক স্ক্যাটারিং হয় এবং এটা সিলেক্টিভ নয়। অ্যাজ এ রেজাল্ট ক্লাউড সমস্ত ওয়েভলেন্থগুলোকে সমানভাবে স্ক্যাটার করে এবং আমাদের চোখে সমস্ত কালার একসাথে এসে পৌঁছায়। মানে হোয়াইট কালার স্ক্যাটার হওয়ার পরও হোয়াইটই থাকে, আমরা ক্লাউডকে হোয়াইট দেখি। তাহলে রামান স্ক্যাটারিং আর র্যালে স্ক্যাটারিং এর মধ্যে ডিফারেন্স কি? র্যালে স্ক্যাটারিং রিলেটেড টু ইলাস্টিক স্ক্যাটারিং এবং রামান স্ক্যাটারিং ইজ রিলেটেড টু ইনইলাস্টিক স্ক্যাটারিং। সায়েন্টিস্ট রামান তার থিওরির জন্য, রামান স্ক্যাটারিং এর জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তাহলে এখানে আমি আমার স্ক্যাটারিং যেটা পড়াচ্ছিলাম সেটা এখানেই শেষ করলাম। এবার আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে এসে আমরা রিফ্লেকশন নিয়ে আলোচনা করব।